পোলার আয়ন, সেটা পোলার আয়ন, আচ্ছা আমি ইংলিশে বলি, এটাকে বলা হয় পোলারাইজেশন। আমরা এতক্ষণ যেটা পড়ছি সেটাকে বলা হয় আচ্ছা এখানে তো লেখা শুরু হয়েছে। আমরা এর আগে যেটা পড়ছিলাম মানে পুরা ফাজান্স ল যেটা নিয়ে, এই যে আয়নিক কম্পাউন্ড যে কোভালেন্টে হালকা হালকা কোভালেন্টের দিকে শিফট করতেছে, এই হোল ব্যাপারটাকে বলা হয় পোলারাইজেশন। কাজ করে না, পোলারাইজেশন হোল ব্যাপারটাকে। আচ্ছা, আর এখন আমরা কোনটা নিয়ে পড়বো? এখন আমরা দেখবো হচ্ছে পোলারাইজেশন হচ্ছিল যে পোল ক্রিয়েট হয়ে গেছিল, সেখান থেকে আবার পোলটা ভেঙে যাচ্ছে, তাই না? মানে একটা কম্পাউন্ড আয়নিক মানে কি তার মধ্যে অলরেডি পজিটিভ আর নেগেটিভ ব্যাপার আছে, কিন্তু সেই পজিটিভ আর নেগেটিভ ব্যাপারটা কমে যাচ্ছে, শেয়ারের একটা প্রবণতা চলে আসতেছে, এই ব্যাপারটাকে বলা হয় পোলারাইজেশন। আচ্ছা, আর এখন যেটা দেখবো সেটা বলা হয় পোলারন। দ্যাট মিনস এখানে হচ্ছে কি কম্পাউন্ডটা আগে ছিল সমযোজী, কিন্তু তাদের মধ্যে হালকা হালকা এখন আয়নিক প্রপার্টি আসবে বিভিন্ন কারণে, সেটা আমরা দেখব। তার মানে আগে দেখছিলাম আয়নিক কম্পাউন্ডের কোভালেন্ট প্রপার্টি, এখন দেখবো কোভালেন্ট কম্পাউন্ডের আয়নিক প্রপার্টি, যেটাকে আমরা বলতেছি পোলারন। তো ভালো কথা, এখানে যেটা হচ্ছে প্রথমে আমরা 100% কোভালেন্ট কম্পাউন্ড নিয়ে দেখি, মানে যেখানে পোলারন একদমই হবে না। সেটা কোনটা? যদি দুইটা সিমিলার এলিমেন্ট মিলে একটা কম্পাউন্ড ফর্ম করে, বা সিমিলার দুইটা অ্যাটম একটা মলিকিউল ফর্ম করে, সেটা হতে পারে দুইটা ক্লোরিন, দুইটা হাইড্রোজেন, দুইটা ব্রোমিন, দুইটা অক্সিজেন, যে কোনো কিছুই হতে পারে। তো দুইটা হাইড্রোজেন মানে কি? এদের দুইজনের ইলেকট্রোনেগেটিভিটি সমান, এখানে কারো ক্ষমতা নাই কারো কাছে একদম পার্মানেন্টলি নিয়ে নিবে বা ইলেকট্রন ক্লাউডকে সরানোর ক্ষমতা কিন্তু এখানে কারো নাই, দুইজনের অ্যাবসলিউটলি সমান। এটাকে আমরা বলতেছি 100% কোভালেন্ট। এটা কি বুঝতে পারছো? জি ভাইয়া। জি ভাইয়া। সেকেন্ড পয়েন্ট হচ্ছে কোভালেন্ট, তবে 100% কোভালেন্ট না। সেটা কি রকম? যদি ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা 0.5 এর চেয়ে কম হয়, তখনও তারা আমরা বলতে পারি তারা অলমোস্ট ইকুয়ালি শেয়ার করে। মানে 0.5 এর কম মানে খুব একটা বেশি না তাদের ডিফারেন্সটা, তার মানে তাদের ইলেকট্রন শেয়ার করার যে টেন্ডেন্সি, সেটা আমরা বলতে পারি দুইজনের মোটামুটি ইকুয়াল। যেমন কার্বন আর হাইড্রোজেন, দেখো ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স হচ্ছে 0.4, সো দ্যাটস ওয়াই আমরা এদেরকে বলবো হচ্ছে নন পোলার কোভালেন্ট, মানে কোভালেন্ট এবং নন পোলার। জি আচ্ছা, ভাইয়া। এইটা গেল সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্টে কি? এখন আমরা দেখব পোলার কোভালেন্ট। পোলার কোভালেন্ট মানে যখন ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা 0.5 কে ক্রস করে ফেলে, গ্রেটার দেন 0.5, তখন আমরা সেটাকে বলি পোলার কোভালেন্ট, এবং সেটা কিছু পরিমাণে আয়নিক প্রপার্টি শো করতে থাকে। সো 100% কোভালেন্ট, নন পোলার কোভালেন্ট আর পোলার কোভালেন্ট, এই তিনটা পয়েন্ট কি তোমাদের কাছে ক্লিয়ার? ভাইয়া 3 নাম্বারটা কি 0.5 এর বেশি হবে? 0.5 এর চেয়ে বেশি হবে আচ্ছা। ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা দুইজনের। নাফিস কি বুঝতে পারছো? ভাইয়া আমি পোলারনটা একটু বুঝি না, আবার একটু বোঝানো যাবে? 3 নাম্বার কি দেখা হচ্ছে, 3 নাম্বার কেসটা, যে যেখানে কোভালেন্ট কম্পাউন্ডটা ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স 0.5 এর চেয়ে বেশি হয়, সে যে একটা পোলার বা আয়নিক প্রপার্টি দেখাচ্ছে, এই ঘটনাটাকে বলা হচ্ছে পোলারন। মানে কোভালেন্টের আমরা তিনটা কেস আলোচনা করলাম, তো 100% কোভালেন্ট, নন পোলার কোভালেন্ট আর পোলার কোভালেন্ট, এই যে থার্ড কেসটা, এটাকেই বলা হচ্ছে পোলারন। নাফিস বুঝছো এখন? জি ভাই, এখন বুঝতে পেরেছি। ভাইয়া পোলার আয়ন আর পোলারন দুইটা আলাদা আলাদা টার্ম না? হ্যাঁ হ্যাঁ, আলাদা আলাদা। পোলার আয়ন তো হচ্ছে আয়নিক কম্পাউন্ডের কোভালেন্ট প্রপার্টি, আর পোলারন হচ্ছে কোভালেন্ট কম্পাউন্ডের আয়নিক প্রপার্টি। জি বুঝছি ভাইয়া। আচ্ছা, মাহিন কি এই তিনটা জিনিস ক্লিয়ার? কোভালেন্ট আগে যেমন দেখছিলাম যে একটা আয়নিক কম্পাউন্ডও এই পোলার আয়ন ঘটার কারণে, সে কোভালেন্ট কিছু প্রপার্টি শো করে, সিমিলারলি কোভালেন্ট কম্পাউন্ডটাও পোলারন ঘটার কারণে আয়নিক প্রপার্টি শো করবে। ঠিক আছে, সো আমরা এইটাতে, এটা নিয়ে আমাদের আলোচনা খুব একটা বেশি না, জাস্ট এতটুকুই
যে কোভালেন্ট কম্পাউন্ডে যখন ইলেকট্রোনেগেটিভিটি 0.5 এর চেয়ে বেশি হবে তখন সে কিছু আয়নিক প্রপার্টি শো করবে। এটা নিয়ে কি এক্সাম্পল আসতে পারে? কোশ্চেন আসতে পারে পোলার যৌগ কি? পোলার যৌগ হচ্ছে সেই যৌগটা যেখানে যেই কোভালেন্ট কম্পাউন্ডে দুইটা অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স 0.5 এর চেয়ে বেশি, তখন সেখানে পার্শিয়াল পজিটিভ এবং পার্শিয়াল নেগেটিভ চার্জ ক্রিয়েট হয় এবং সেটাকেই বলা হয় পোলার কম্পাউন্ড বা ডাইপোল। এটা কি বুঝতে পারছো? জি ভাইয়া। জি ভাইয়া। এরপর আসি, এই কোশ্চেন যদি আসে হাইড্রোক্লোরিক অ্যাসিড একটি পোলার কম্পাউন্ড ব্যাখ্যা করো, তখন কি বলবা? হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি 2.1, ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি 2.8, দেখতে পাচ্ছি তাদের ডিফারেন্স 0.7 which is greater than 0.5, দ্যাটস ওয়াই সেখানে একটা পার্শিয়াল পজিটিভ এবং পার্শিয়াল নেগেটিভ চার্জ ক্রিয়েট হয়। অথবা আমরা বলতে পারি যে ইলেকট্রন ক্লাউডটা ক্লোরিনের দিকে খানিকটা শিফট হয়ে যায়, দ্যাটস ওয়াই সেটা হচ্ছে একটা, এখানে একটা পোল গঠন হচ্ছে, ডাইপোল ফর্মেশন হচ্ছে, দ্যাটস ওয়াই এটা একটা পোলার কম্পাউন্ড। বুঝতে পারছো? জি ভাইয়া। জি ভাইয়া। সিমিলারলি আরেকটা কোশ্চেন আসতে পারে H2S। আচ্ছা, আমরা পিরিয়ডিক টেবিলের গ্রুপ 16টা একটু আঁকি। OSSC তে পড়ে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম। বাট H2O একটা লিকুইড, বাট H2S হচ্ছে একটা গ্যাস। ORS তো সিমিলার গ্রুপেরই, তারা তো সিমিলার প্রপার্টি দেখানোর কথা, বাট তারা দেখাচ্ছে না এটা। তো কোশ্চেনের জন্য এরকম আসে যে হাইড্রোজেন সালফাইড গ্যাসীয় হলেও পানি হচ্ছে লিকুইড, এটার কারণটা ব্যাখ্যা করো। কোশ্চেনটা কি বললাম? হাইড্রোজেন সালফাইড গ্যাসীয় হলেও পানি লিকুইড, এটা কারণটা ব্যাখ্যা করো। আমাকে কেউ কেউ কারণটা বলতে পারবা চিন্তা করে? সালফারের ইলেকট্রোনেগেটিভিটি কম, তাই পার্শিয়াল পজিটিভ পার্শিয়াল নেগেটিভ আয়ন ফর্ম হয় না। হ্যাঁ, ওরকমই ব্যাপারটা, যে সালফারের ইলেকট্রোনেগেটিভিটি মোস্ট প্রবাবলি 2.5, আমার এক্স্যাক্টলি মনে নেই। তো হাইড্রোজেন সালফাইডে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স হচ্ছে মোস্ট প্রবাবলি 0.4, আর পানিতে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স হচ্ছে হিউজ, লাইক 1.3 or 4 মেবি, 1.4 মেবি। সো পানিতে যেহেতু ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা অনেক বেশি, দ্যাট মিন্স এখানে একটা ডাইপোল ক্রিয়েট হয়, দ্যাট মিন্স পার্শিয়াল নেগেটিভ আর পার্শিয়াল পজিটিভ চার্জ ক্রিয়েট হয়। দ্যাট মিন্স কি এটা খানিকটা আয়নিক প্রপার্টি শো করবে, এবং আয়নিক প্রপার্টি শো করে বলেই সে হচ্ছে তার মধ্যে যে কি বলবো ইন্টারমলিকুলার ফোর্স সেটা বেশি। আমরা তো জানি আয়নিক কম্পাউন্ডে হচ্ছে স্ট্রং বন্ড, কোভালেন্টের তুলনায় অনেক বেশি। সো এই যে সে আয়নিক প্রপার্টিটা শো করে, আরেকটা কারণ আছে হাইড্রোজেন বন্ড, সেটা আমরা দেখবো। এই যে সে আয়নিক প্রপার্টি শো করে, দ্যাটস ওয়াই সে হচ্ছে লিকুইড, মানে তার ইন্টারমলিকুলার ফোর্সটা, অ্যাট্রাকশনটা বেশ স্ট্রং। আর হাইড্রোজেন সালফাইডের ইন্টারমলিকুলার ফোর্স খুব একটা স্ট্রং না। আরেকটা সেম কোশ্চেন দেখো, পানি হচ্ছে একটা কোভালেন্ট কম্পাউন্ড, স্টিল এটা কারেন্ট ফ্লো করে। কোভালেন্ট কম্পাউন্ডের কিন্তু কারেন্ট ফ্লো করার কথা না, কারেন্ট কিন্তু একমাত্র আয়নিক কম্পাউন্ডে ফ্লো করে, মানে কন্ডাক্ট করে। বাট পানি কোভালেন্ট হওয়া সত্ত্বেও কেন কারেন্ট কন্ডাক্ট করে, ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে? বিকজ এখানে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা বেশ ভালো, এই জন্য সে খানিকটা আয়নিক প্রপার্টি শো করে। সো এই পোলারন কনসেপ্টে নিয়ে তোমাদেরকে আর কারো কোনো কোশ্চেন আছে? ডিফারেন্স আসলে ডেল ই এর মান এখানে সবচেয়ে বেশি, দ্যাটস ওয়াই এটাই মেবি স্ট্রংগেস্ট ডাইপোল অ্যাজ ফার অ্যাজ আই নো। তবে আমি শিওরলি এটা বলতে পারতেছি না অন্য কম্পাউন্ড করে কিনা, আমি ঠিক জানি না, মানে অন্য কেউ এর চেয়ে বেশি ডিফারেন্স দেখায় কিনা। আচ্ছা, আমরা ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স নিয়ে এখন একটু পড়াশোনা করব। আমাদের আচ্ছা কয়টা আছে? বেশি পাবে। হতে পারে একটা হচ্ছে ইন্টার নিউক্লিয়ার ফোর্স, এটা আমাদের জন্য লেস ইম্পর্টেন্ট। ইন্টার অ্যাটমিক ফোর্স, এটাও আমাদের জন্য লেস ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ইলেকট্রন প্রোটনের ফোর্সটা লেস ইম্পর্টেন্ট। আর
এই একটা এই হাইড্রোজেনের যে অ্যাট্রাকশন অর ক্লোরিনের যে অ্যাট্রাকশন সেটা একটা টাইপের। এটা হচ্ছে একটা মলিকুলার মধ্যেই দুইটা অ্যাটমের যে অ্যাট্রাকশন, আর এটা হচ্ছে ইন্টার মলিকুলার অ্যাট্রাকশন, মানে দুইটা আলাদা আলাদা মলিকিউল একজন যে আরেকজনকে অ্যাট্রাক্ট করে, মানে যেটাকে আমরা ইন্টার মলিকুলার ফোর্স বলে জানি, যার জন্য সলিডের অ্যাটম গুলো একসাথে থাকে, লিকুইডের গুলো মোটামুটি একসাথে থাকে, এটাকেই তো ইন্টার মলিকুলার ফোর্স বলে। আমরা মূলত এই ইন্টার মলিকুলার ফোর্সটা নিয়েই আলোচনা করবো। এগুলো জাস্ট আমরা প্রকারভেদ বললাম, লেস ইম্পর্টেন্ট আমাদের জন্য। এটা নিয়ে আমরা মূলত আলোচনা করবো ইন্টার মলিকুলার ফোর্স। ঠিক আছে, তো ইন্টার মলিকুলার ফোর্স কি কি টাইপের হতে পারে? মূলত চারটা টাইপের। একটা হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্স, সেটা কোনটা? আয়নিক কম্পাউন্ডের মধ্যে যেটা দেখা যায়, পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ ক্রিয়েট হলো, অ্যাজ এ রেজাল্ট একজন আরেকজনকে অ্যাট্রাক্ট করবে, নর্মাল আয়নিক কম্পাউন্ডে যেটা। সেকেন্ডলি হচ্ছে আমরা জানি পিওর কোভালেন্ট কম্পাউন্ডে ভ্যান ডার ওয়ালস ফোর্স পাওয়া যায়, মানে দুইটা হাইড্রোজেন বা দুইটা ক্লোরিন এদের মধ্যে ভ্যান ডার ওয়ালস ফোর্স পাওয়া যায়। থার্ডলি ডাইপোল অ্যাট্রাকশন, মানে দুইটা ডাইপোল কম্পাউন্ডের মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্স সেটাকে বলো ডাইপোল। আর লাস্টলি হচ্ছে হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ড আসলে এক প্রকার ডাইপোল, যেখানে ডাইপোল মানে কি একটা পজিটিভ পোল থাকবে একটা নেগেটিভ পোল থাকবে, তাই তো? এই পজিটিভ পোল আকারে যদি হাইড্রোজেন থাকে সেই ডাইপোলটাকেই আমরা বলি হাইড্রোজেন বন্ড। আমরা এগুলো নিয়ে ডিসকাস করবো, এই ডাইপোল আর হাইড্রোজেন বন্ড নিয়ে, জাস্ট ইন শর্ট আর কি বললাম। ভাই পোলারাইজেশন তো ডাইপোল ছাড়া হয় না? বুঝি নাই। পোলারাইজেশন কি ডাইপোল ছাড়া হয়? পোলারাইজেশন না ভাই, পোলারিটি। এই যে সেকেন্ড যেটা, প্রথমটা যেটা পোলার আয়ন ছিল সেটা ছিল পোলারাইজেশন, এটার কথা বলতেছো মেবি, তাই না? ভাই এখানে যে ডাইপোল, এটা কিভাবে হচ্ছে? ডাইপোল বুঝতে পারছি, ডেল ই এর ভ্যালু 0.5 এর চেয়ে বেশি যাচ্ছে ভাই। না ভাই, আমি বলতে চাচ্ছি মনোপোলে কি কখনো এই এটা হয়? কি? একটু নিচে যান আমি দেখাচ্ছি। আচ্ছা, একটু দাঁড়াও। হ্যাঁ বল। ভাই এই যে এখানে লেখো না ডাইপোল, তো এখানে কি মনোপোল হতে পারতো? না, মোনোপোল বলতে তো আসলে কিছু নাই। মোনোপোল হইলে তো মানে হচ্ছে যে এক জায়গায় পোল ক্রিয়েট হলো, তখন কে কাকে অ্যাট্রাক্ট করবে। ডাইপোল হইলে ব্যাপারটা হয় কি, একটা প্লাস থাকে, একটা মাইনাস থাকে, আরেকজনের প্লাস থাকে আরেকজনের মাইনাস থাকে, তখন এটাকে অ্যাট্রাক্ট করে। মোনোপোল হইলে কে কাকে অ্যাট্রাক্ট করবে, বুঝতে পারছো? মানে মনোপোল হলে তো অ্যাট্রাক্ট করার জন্য কেউ নাই, ডাইপোল হলেই না এর নেগেটিভ এর পজিটিভকে অ্যাট্রাক্ট করতে পারবে বা এর নেগেটিভ এর পজিটিভকে অ্যাট্রাক্ট করতে পারবে। মনোপোল হলে তো এরকম অ্যাট্রাকশনের কোনো সুযোগ নাই। মনোপোল কি ফর্ম হয়? না না, মনোপোল বলতে আসলে কিছু নাই। মনোপোল মানে একটা পোল বলে সেটাকে তো আসলে আর পোলই বলা যায় না, বুঝতে পারছো? আলোচনা করবো আয়নিক কম্পাউন্ডের যেটা স্ট্যাটিক ইলেকট্রিক ফোর্স, সেটা তো আমরা অলরেডি জানি যে একটা পজিটিভ চার্জ থাকে একটা নেগেটিভ চার্জ থাকে, একজন আরেকজনকে অ্যাট্রাক্ট করে। এটা গেল ফার্স্ট পয়েন্ট, এটা নিয়ে তেমন কোনো সমস্যা নাই। সেকেন্ডলি আমরা আসি হচ্ছে ভ্যান ডার ওয়ালস ফোর্স নিয়ে। সো ভ্যান ডার ওয়ালস এর কিছু ক্যারেক্টারিস্টিক্স নরমালি পরীক্ষার জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, আমার জানা মতে কখনো আসে নাই, তারপর আমরা ক্রিয়েটিভ দেখলে আসলে দেখবো আর কি। জাস্ট একবার রিডিং করে নাও। এটা হচ্ছে মাত্র 1 থেকে 10 কিলো জুল, এটা খুবই কম একটা সংখ্যা, এবং এটার উইকেস্ট দেখে এটা নরমালি গ্যাসীয় মলিকুলেই পাওয়া যায়, কারণ আমরা জানি যে গ্যাসীয়তেই ইন্টারমলিকুলার ফোর্স হচ্ছে সবচেয়ে কম। আর ঠিক আছে, এগুলো আসলে তেমন ইম্পর্টেন্ট কিছু না, জাস্ট এখানে বলতেছে যে 100% কোভালেন্ট কম্পাউন্ডে যে ইন্টারমলিকুলার ফোর্সটা দেখা যায় সেটাই হচ্ছে ভ্যান ডার ওয়ালস। এটা আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, ঠিক আছে, এরপর আমরা চলে আসি সো রাইট, এখন আমরা ভ্যান ডার ওয়ালস এর ফোর্স নিয়ে, মানে ভ্যান ডার ওয়ালস কিভাবে ক্রিয়েট হইলো, হঠাৎ করে এই ফোর্সটা কেন, দুইটা হাইড্রোজেন পরমাণু আছে এর মধ্যে হঠাৎ করে ভ্যান ডার ওয়ালস কোত্থেকে আসবে, মানে কেন একটা হাইড্রোজেন অণু আর একটা হাইড্রোজেন মলিকিউলকে অ্যাট্রাক্ট করবে, অথবা কেন একটা ক্লোরিন মলিকিউল আর একটা ক্লোরিন মলিকিউলকে অ্যাট্রাক্ট করবে। এদের মধ্যে তো অ্যাট্রাক্ট করার কিছু নাই, দুইজনই সিমিলার সবকিছু, দুইজনের চার্জও ইকুয়াল 0,
কেন একজন আরেকজনকে অ্যাট্রাক্ট করবে, এটা তো একটা কোশ্চেন আসতেই পারে। তো এটা নিয়ে আমরা এখন দেখবো যে কেন আসলে ভ্যান ডার ওয়ালস ফোর্সটা ক্রিয়েট হচ্ছে। এটা কি তোমাদের আগে কখনো ছিল? না ভাইয়া, কখনো করিনি। না ভাইয়া। আচ্ছা, সো আমরা এখানে দেখি যে এটা হচ্ছে সাপোজ দুইটা অক্সিজেন, দুইটা এখানে কোন অণু ধরছে, পানির অণু নাকি ওয়েট, শান্তি মতো আছে, তারা যেহেতু দুইজনই অক্সিজেন, পিওর একটা কোভালেন্ট কম্পাউন্ড, তার মানে তাদের মধ্যে কোনো পজিটিভ নেগেটিভ চার্জ। এখন হয় কি, এই যে অক্সিজেনটা, এই অক্সিজেনটার যে লোন পেয়ার ইলেকট্রন, এই ইলেকট্রনটা করে কি, এই অক্সিজেনকে পজিটিভ বানাতে চায়। তার মানে ব্যাপারটা কি, এই ইলেকট্রনের নেগেটিভ চার্জের আকর্ষণে এই অক্সিজেনটা এখন পজিটিভ হতে যাচ্ছে। এখন এই অক্সিজেনটা তার এমনি এমনি পজিটিভ হতে পারবে না। সে কিভাবে পজিটিভ হবে, সে ইলেকট্রন ক্লাউডটাকে ঠেলে দেয়। কার দিকে ঠেলে দেয়? এই অক্সিজেনের দিকে সে ইলেকট্রন ক্লাউডটাকে ঠেলে দিচ্ছে। এই জন্য এই কেসে দেখো, প্রথমে কিন্তু ইলেকট্রন ক্লাউডের ইকুয়াল ডিস্ট্রিবিউশন, কিন্তু সেকেন্ড কেসে শেপটা এরকম হয়ে গেল। এরকম কেন হইল? বিকজ ইলেকট্রন ক্লাউডটা এখন এই অক্সিজেনের দিকে সরে এসে এখানে একটা ডেল্টা নেগেটিভ ক্রিয়েট হইলো, এখানে একটা ডেল্টা পজিটিভ ক্রিয়েট হইলো। আমার কথাটা কি বুঝতে পারছো? ভাই ইলেকট্রন ক্লাউডটা কেন গেছে এটা একটু বুঝাবো। এই যে মানে পাশের একটা অক্সিজেন অ্যাটম, পাশের এই অক্সিজেন অ্যাটমের যে লোন পেয়ার, তার কারণেই, এই লোন পেয়ারের কারণেই এই অক্সিজেনটা পজিটিভ হইতে যাচ্ছে। এই নেগেটিভ চার্জের অ্যাট্রাকশন চাবে কি এই অক্সিজেনটাকে পজিটিভ বানায়। এটা হচ্ছে কাইন্ড অফ, আমরা একটা কি দেখছি যে সোনার পাতের 9 থাকতে, যে আমরা যখন টাচ করি তখন এখানের পজিটিভ চার্জের অ্যাট্রাকশনে এখানে এসে নেগেটিভ চার্জ জমা হয়। আমরা যখন ওই চার্জ মাপতাম বা কোন চার্জ সেটা পরিমাপ করতাম চ্যাপ্টার 10-এ মেবি, এরকম কিছু জি কি ভাইয়া। মনে পড়ে? যে একটা ছিল ভাইয়া, কিন্তু পড়িনি। ইন্ডাকশন এটাকে বলা হইতো। জি ভাইয়া। জি ভাইয়া। এখানেও সেম ব্যাপারটা ঘটতেছে। ওই ইন্ডাকশনে যেমন হচ্ছিল, ওখানে কিন্তু টাচ করতো না, টাচ না করেই পজিটিভ চার্জটার প্রভাবে এখানে নেগেটিভ চার্জ চলে আসতো। তোমাদের মনে আছে কিনা বা নাও থাকতে পারে, অনেকদিন হয়েছে। এখানেও সেম ব্যাপারটা, এই নেগেটিভ চার্জটার প্রভাবে এটা পজিটিভ হয়ে যাচ্ছে এবং এটা আংশিক নেগেটিভ হয়ে যাচ্ছে। বুঝছি ভাই। এই পয়েন্টটা কি ক্লিয়ার? জি ভাই। ভাইয়া লোন পেয়ার গুলা কি পজিটিভলি চার্জ নাকি নেগেটিভলি? কোনটা ভাইয়া? ভাইয়া লোন পেয়ার। ইলেকট্রন তো অবশ্যই নেগেটিভ চার্জ। আচ্ছা। আচ্ছা, এরপর স্টেপে কি হইলো, এই যে এখন ডেল্টা পজিটিভ হয়ে গেল আর এ ডেল্টা নেগেটিভ হয়ে গেল, এখন এ কি করবে বলো তো? এ হচ্ছে তার পাশে আর একটা অক্সিজেন সুন্দর মতো শান্তি ইলেকট্রন, ধর এটাই ধরি আমরা, ভাই আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। ভাই একটু ইলেকট্রন ক্লাউডে এই জিনিসটা বলবেন। হ্যাঁ শিওর। প্রথমে ছিল কি, অক্সিজেন অক্সিজেন শান্তি মতো ছিল তারা, এই যেভাবে ছিল তার অক্সিজেন গুলা। এরপর হইলো কি, এই অক্সিজেনটা নেগেটিভ ইলেকট্রনের প্রভাবে, মানে ইলেকট্রন তো অলওয়েজ নেগেটিভ, এই লোন পেয়ারটার প্রভাবে এই অক্সিজেনটা এখন পজিটিভ হতে যাচ্ছে। সে কিভাবে পজিটিভ হবে? ইলেকট্রন ক্লাউডটাকে এই অক্সিজেনের দিকে ঠেলে দিবে। অ্যাজ এ রেজাল্ট এখানে ডেল্টা নেগেটিভ আর এখানে ডেল্টা পজিটিভ ক্রিয়েট হলো। এতটুকু বুঝছো ভাইয়া? জি ভাইয়া। এরপর যেটা হচ্ছে, এই যে ডেল্টা নেগেটিভ হয়ে গেল অক্সিজেনটা, সে এখন করবে কি, তার পাশে মনে করো আরেকটা অক্সিজেন আছে, মনে করো এটাই আরেকটা অক্সিজেন, সে এই অক্সিজেনটাকে, এই পাশটাকে এখন ডেল্টা পজিটিভ বানায় দিবে। এই যে এটা সে নিজে যেহেতু ডেল্টা নেগেটিভ দেখতে পাচ্ছি, এই জন্য সে চাবে কি এটাকে ডেল্টা পজিটিভ বানায় দিতে আর এটাকে আবার ডেল্টা নেগেটিভ বানায় দিতে। এইভাবে এই যে ডেল্টা নেগেটিভ ডেল্টা পজিটিভের অ্যাট্রাকশন হবে, এই ডেল্টা পজিটিভ ডেল্টা নেগেটিভ অ্যাট্রাক্টেড হবে, এরকম কন্টিনিউয়াসলি একের পর এক মলিকিউল একজন আরেকজনকে অ্যাট্রাক্ট করতে থাকবে।
So এভাবেই হচ্ছে ভ্যান ডের ওয়ালস ফোর্সটা কাজ করে, যে মানে অনেকগুলো মলিকিউলকে একসাথে সে ধরে রাখে। ভাই লাস্টের কথাটা আবার একটু রিপিট করা যাবে? হ্যাঁ, আমরা যেভাবে পজিটিভ আর নেগেটিভ চার্জ কন্টিনিউয়াসলি ক্রিয়েট করতেছি, একের পর এক, একজন নেগেটিভলি চার্জড হইলো একটা মাথা, মানে এইটাই সাপোজ চিন্তা করে, এটা পজিটিভ হয়ে গেল এই পাশটা নেগেটিভ। এই নেগেটিভ পাশটা করবে কি, আরেকটা অক্সিজেন আর এই পাশটাকে পজিটিভ বানাই দিবে, এই পাশটাকে নেগেটিভ বানাই দিবে, তারপর সে তাকে অ্যাট্রাক্ট করবে। আবার এই অক্সিজেন আরেকটা অক্সিজেনের এই পাশকে পজিটিভ বানাই দিবে, এই পার্টকে নেগেটিভ বানাই দিবে, তারপর সে তাকে অ্যাট্রাক্ট করবে। এভাবে একের পর এক মলিকিউল একজন আরেকজনকে অ্যাট্রাক্ট করতে থাকবে। জি ভাইয়া বুঝছি। আচ্ছা, বদরুল এই পুরো প্রসেসটা কি ক্লিয়ার? ফোর্সটা, আচ্ছা এক মিনিট দাঁড়াও। লন্ডন ফোর্সের মেইন কাহিনীটা কি আসলে? এটা অলমোস্ট আগে যেটা আমরা পড়ছি সেটার মতোই, আমাদের আসলে খুব একটা ডিফারেন্স নাই। এখানেও হচ্ছে ফার্স্টে একটা ইলেকট্রনের ঘোরাঘুরির কারণে একটা পজিটিভ চার্জ এবং একটা নেগেটিভ চার্জ ক্রিয়েট হয়ে যাবে। এটা মূলত কেন ক্রিয়েট হচ্ছে? ইলেকট্রনের ঘোরাঘুরির কারণে, যে বিক্ষেপ ক্রিয়া বা ইলেকট্রন যে কন্টিনিউয়াসলি র্যান্ডমলি মুভ করতে থাকে, এই র্যান্ডম মুভমেন্টের জন্যই হঠাৎ করে ইলেকট্রন সবগুলো এই পাশে চলে আসলো। অ্যাজ এ রেজাল্ট এখানে একটা নেগেটিভ চার্জ ক্রিয়েট হলো, এখানে একটা পজিটিভ চার্জ ক্রিয়েট হলো, অ্যাজ এ রেজাল্ট এখানে একটা পোল ক্রিয়েট হয়ে গেল ইলেকট্রনের অসম বন্টনের জন্য, মানে সবগুলো ইলেকট্রন এর পাশে সরে আসলো এটার জন্য। এই যে হঠাৎ করে এখানে ইলেকট্রন চলে আসলো এবং হঠাৎ করে যে একটা পোল ক্রিয়েট হয়ে গেল, নেগেটিভ সাইড পজিটিভ সাইড, এই হঠাৎ করে ক্রিয়েট হওয়া পোলটা করবে কি আসলে? এটা কিন্তু খুবই ক্ষণস্থায়ী, বেশিক্ষণ থাকে না। এই পোলটা করবে কি, তার পাশের মলিকিউলে বা তার পাশের অ্যাটমে আরেকটা পোল ক্রিয়েট করবে। এই যে পাশে এগুলো নেগেটিভ চার্জ, এখানে পজিটিভ চার্জ, সে করবে কি এখানে আবার নেগেটিভ চার্জ ক্রিয়েট করে দিবে, এখানে আবার পজিটিভ চার্জ ক্রিয়েট করবে। এটা আবার করবে কি, এখানে নেগেটিভ চার্জ ক্রিয়েট করবে, এখানে একটা পজিটিভ চার্জ ক্রিয়েট করবে। তার মানে একটা জিনিস খেয়াল করলে তোমরা হয়তো দেখতে পারবা যে আমি আগে যা বলছি, একটু আগে যেটা বললাম আর এখানে যা বলতেছি কিন্তু এক্স্যাক্টলি সিমিলার। দুইটাতেই একই কাজই হচ্ছে, দুইটাতেই হচ্ছে পোল ক্রিয়েট হচ্ছে পজিটিভ নেগেটিভ, দেন সে পজিটিভ নেগেটিভ পোল ক্রিয়েট হওয়ার পর সে তার পাশের অ্যাটমকে পোল ক্রিয়েট করে অ্যাট্রাক্ট করতেছে, দেন এইটা আবার তার পাশের অ্যাটমকে পোল ক্রিয়েট করে অ্যাট্রাক্ট করতেছে। তাহলে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে এইখানে যে পোলটা ছিল সেই পোলটা আগে থেকেই ক্রিয়েট ছিল, মানে এইখানে পোলটা হচ্ছে পার্মানেন্ট ডাইপোল, আগে থেকেই ছিল, সে বাকিগুলাকে ডাইপোলে কনভার্ট করছে। আর সেকেন্ড যে লন্ডন ফোর্সের কথা বলতেছি, এটা কিন্তু আগে একটাও ডাইপোল ছিল না, হঠাৎ করে ইলেকট্রনের ঘোরাঘুরির কারণে ক্ষণস্থায়ীভাবে খুবই অল্প সময়ের জন্য একটা ডাইপোল ক্রিয়েট হলো, এবং একবার যখন ডাইপোল ক্রিয়েট হয়ে গেল সে তার পাশেরটাকে তারপর তার পাশেরটাকে একটা কন্টিনিউয়াস লুপ ক্রিয়েট হয়ে যাবে, এবং এই লুপের জন্য সে একজন আরেকজনকে কন্টিনিউয়াসলি অ্যাট্রাক্ট করতে থাকে। এটাই হচ্ছে লন্ডন ফোর্সের কাহিনী। এটা কি সবার কাছে ক্লিয়ার? জি ভাইয়া, তো জি ভাই ভাইয়া। এটা কি যেতেই থাকবে না? বুঝিনি ভাই। মানে ভাই এটা যেতেই থাকবে না, এই মানে এটা এরকম continuously পজিটিভ attract নেগেটিভ করতেই থাকবে। করাটা? আচ্ছা। আচ্ছা, তো এই যে লন্ডন ফোর্সটা, সেটা হচ্ছে দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে। যদি তার অ্যাটমিক রেডিয়াস বাড়ে তাহলে এই লন্ডন ফোর্সের মানটা বেড়ে যায়, আর যদি ইলেকট্রন নাম্বার বাড়ে তাও হচ্ছে লন্ডন ফোর্সটা বেড়ে যায়। মানে মূলত হচ্ছে একটা গ্রুপে আমি যত নিচের দিকে যেতে থাকবো বা একটা মলিকিউল যত বেশি হতে থাকবে, লন্ডন ফোর্স ততই বেশি হতে থাকবে। এটা হচ্ছে মেইন কথা। এইটার কোশ্চেনের এক্সাম্পল যেটা দেখা, তোমরা এটা একটা একবার রিডিং করো তো। কালি ডাইপোল ডাইপোল বন্ডি কোনো ডিফারেন্স নাই, শুধু এখানে পজিটিভ যে মানে ডাইপোলের মধ্যে দুইটা পোলের মধ্যে যে পজিটিভ পোলটা সেটা হচ্ছে হাইড্রোজেন হবে, এটা একটা ফ্যাক্ট। আরেকটা ফ্যাক্ট হচ্ছে ডাইপোল হওয়ার জন্য কি লাগবে, ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্সটা একটু মোটামুটি 0.5 এর চেয়ে বেশি হওয়ার লাগবে। তো সেটা এখানে লেখা, তুমি কন্ডিশন গুলো একটু দেখি আমরা, যেখানে একটু দাঁড়াও, হাই ইলেকট্রোনেগেটিভিটির অ্যাটমটা থাকবে, যেমন দেখো অক্সিজেন হাইড্রোজেন, নাইট্রোজেন হাইড্রোজেন, হাইড্রোজেন ক্লোরিন, প্রতিটাতেই কিন্তু ইলেকট্রোনেগেটিভিটির বেশ ভালোই ডিফারেন্স দেখা যাচ্ছে।
সেটাই বলতেছে অন্তত এমন একটা বন্ড থাকবে যেখানে হাই ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স থাকবে, যার সাথে হাইড্রোজেন কোভালেন্ট বন্ডটা থাকবে। এটা হচ্ছে ফার্স্ট শর্ত। সেকেন্ডটা কথা হচ্ছে ইলেকট্রোনেগেটিভ যে অ্যাটম তার সাইজটাকে ছোট হতে হবে। আমাকে কেউ একটু চিন্তা করে বলতে পারবা কেন এখানে সে ছোট রিকোয়ারমেন্ট দিচ্ছে? ভাইয়া ছোট হলে যে অ্যাট্রাকশন বেশি হবে আর ইলেকট্রোনেগেটিভিটিও বেশি হবে। এক্স্যাক্টলি, মানে যখন এজন্য। ছোট হওয়া মানে নিউক্লিয়াসের বেশ কাছে এবং ইলেকট্রনটাকে সে স্ট্রংলি হোল্ড করতে পারবে, হাইড্রোজেন থেকে খুব ইজিলি নিয়ে নিতে পারবে। আচ্ছা, আর থার্ড কেসটা হচ্ছে যার সাথে এইচ হাইড্রোজেন বন্ধন গঠন হবে তার অ্যাটলিস্ট একটা লোন পেয়ার থাকবে। এখন লোন পেয়ার থাকার কারণ, আচ্ছা একটু দাঁড়াও। এখানে কি এটা এই কারণটা কেন বললো? লোন পেয়ার থাকার কারণ থাকতে পারে, লোন পেয়ার থাকলে, আচ্ছা এটা আপাতত আমি এটা মনে পড়লে বলবো, এটা একটা কজ আছে কেন এটা লোন পেয়ার থাকতে হবে, মেবি আমার যতটুকু মনে পড়ে এই কজটা আমি মনে পড়লে নেক্সট দিন হয়তো বলবো ইনশাল্লাহ। এই যে এই থার্ড কজটার কারণটা কি, কেন এখানে লোন পেয়ার থাকা লাগে। আচ্ছা, সো হাইড্রোজেন বন্ড ব্যাপারটা কি, তাহলে একটা ডাইপোল ক্রিয়েট হবে যেখানে ইলেকট্রোনেগেটিভিটির মোটামুটি ভালো একটা ডিফারেন্স থাকবে, এবং অ্যাজ এ রেজাল্ট একটা পার্শিয়াল পজিটিভ এবং পার্শিয়াল নেগেটিভ চার্জ ক্রিয়েট হবে। এবং পার্শিয়াল পজিটিভ এবং পার্শিয়াল নেগেটিভ চার্জ ক্রিয়েট হওয়ার জন্য দেখো এইচএফ কিন্তু এখানে একটা মলিকিউল, এই এইচএফ আর একটা মলিকিউল, এই এইচএফ আর একটা মলিকিউল, এই মলিকিউলের ফ্লোরিন এই মলিকুলার হাইড্রোজেনকে অ্যাট্রাক্ট করতেছে, কারণ কি এই ডেল্টা নেগেটিভ এই ডেল্টা পজিটিভ। সিমিলারলি এর আমার কথা শোনা যাচ্ছে তো না? জি শোনা যাচ্ছে ভাইয়া। হাইড্রোজেন বন্ডের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো এগুলো তোমরা বইও রিডিং করতে পারবা। পরীক্ষার জন্য আসলে ক্যারেক্টারিস্টিক্সটা খুব একটা ইম্পর্টেন্ট না, তারপরে জাস্ট আমি একবার রিডিং পড়ে যাই যে মূলত হচ্ছে কোভালেন্ট বন্ডের চেয়ে হাইড্রোজেন বন্ড অনেক বেশি স্ট্রঙ্গার, অনেক বেশি উইকার, যেখানে হাইড্রোজেন বন্ডের অ্যাভারেজ এনার্জি হচ্ছে 8 থেকে 42 আর এখানে হচ্ছে 250 থেকে 400। দ্যাট মিন্স হাইড্রোজেন হচ্ছে উইকার দেন কোভালেন্ট বন্ড। এটা এমসিকিউর জন্য আমরা মনে রাখবো। আচ্ছা, তো যেই এলিমেন্টার ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালু যত বেশি হাইড্রোজেন বন্ড তত স্ট্রং। ডেফিনেটলি ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স, ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালু বেশি হওয়া মানে ডিফারেন্সটাও বেশি, এবং ডিফারেন্স বেশি হওয়া মানে হাইড্রোজেন বন্ডটাও স্ট্রঙ্গার হবে। অলরাইট, হাইড্রোজেন বন্ধন যদি থাকে তাহলে কম্পাউন্ডগুলা পানিতে সলিউবল হবে। পানিতে সলিউবল হওয়ার কারণটা কি, যখন হাইড্রোজেন বন্ড ক্রিয়েট হয়ে যাচ্ছে তার মানে এখানে একটা পোল ক্রিয়েট হচ্ছে, ডাইপোল। দ্যাট মিন্স সে হচ্ছে খানিকটা আয়নিক প্রপার্টি দেখাবে, এবং যেহেতু সে আয়নিক প্রপার্টি শো করতেছে দ্যাট মিন্স এটা হচ্ছে পানিতে সলিউবল হবে। ফোর্থ পয়েন্টটা হচ্ছে এখানে হাইড্রোজেন বন্ডের কারণে পানির সারফেস টেনশন আর ভিসকাসিটি বেড়ে যায়। সারফেস টেনশন কি জিনিস, ভিসকাসিটি কি জিনিস, এটা আমরা দেখবো চ্যাপ্টার 7-এ। একদম এটা নিয়েই পড়াশোনা চ্যাপ্টার 7-এর আসলে, সারফেস টেনশন আর ভিসকাসিটি, তাই এটা নিয়ে আমরা আলোচনা করতেছি না। অলরাইট, ফিজিক্সের চ্যাপ্টার 7, কেমিস্ট্রি না। সারফেস টেনশন আর ভিসকাসিটি নিয়ে আমরা আলোচনা করব ফিজিক্সের চ্যাপ্টার 7, স্ট্রাকচারাল প্রপার্টিজ অফ ম্যাটার। আচ্ছা, 5 নাম্বার পয়েন্ট হচ্ছে এই হাইড্রোজেন বন্ডের জন্য ডাইমার, ট্রাইমার, পলিমার ক্রিয়েট হতে পারে, অ্যাজ এ রেজাল্ট মলিকুলার মাস ডাবল ট্রিপল হতে পারে। আর এটা আমরা আগেই দেখছি, হাইড্রোজেন যখন নাইট্রোজেন, ক্লোরিন, অক্সিজেন এগুলোর সাথে মানে অনেক হাই ইলেকট্রোনেগেটিভ এরকম যে কোনো কিছুর সাথে অ্যাটাচড হয় তখন সে হাইড্রোজেন বন্ড শো করে। অলরাইট, এই হচ্ছে আমাদের কাহিনী। আমরা এখন চ্যাপ্টারের মূলত মোটামুটি শেষের দিকে, বেশি কিছু মনে হয় বাকি নাই। ও না, নামকরণটা আছে যদিও আমরা এটা আগে পড়ছি। হাইড্রোজেন বন্ড দুইটা টাইপের হতে পারে, একটা হচ্ছে ইন্ট্রামলিকুলার আর একটা হচ্ছে ইন্টারমলিকুলার। ইন্ট্রা মানে হচ্ছে যখন একটা মলিকিউলের মধ্যেই, একটা সিঙ্গেল মলিকিউলের মধ্যেই হাইড্রোজেন আর একজনকে অ্যাট্রাক্ট করবে, তখন হচ্ছে ইন্ট্রা। ওই যে বলে না ইন্ট্রা কলেজ টুর্নামেন্ট অর ইন্টার কলেজ টুর্নামেন্ট, ইন্ট্রা মানে হচ্ছে একই কলেজের বিভিন্ন গ্রুপ, আর ইন্টার কলেজ যখন বলা হয় দ্যাট মিনস হচ্ছে বিভিন্ন কলেজ একসাথে কম্পিট করতেছে। তো
ইন্ট্রা মানে হচ্ছে একই মলিকিউলের মধ্যে হাইড্রোজেন বন্ড, আর ইন্টার মানে হচ্ছে দুইটা আলাদা আলাদা মলিকিউলের মধ্যে হাইড্রোজেন বন্ড। সো প্রথমে আমরা ইন্টার মলিকিউল নিয়ে কথা বলতেছি। ইন্টার মলিকিউলে কি হচ্ছে দেখো, এটা একটা মলিকিউল, এটা আরেকটা মলিকিউল, এটা আরেকটা মলিকিউল, আলাদা আলাদা মলিকিউল। একজনের ফ্লোরিন আরেকজনের হাইড্রোজেনকে অ্যাট্রাক্ট করে, একজনের ফ্লোরিন একজনের হাইড্রোজেনকে অ্যাট্রাক্ট করে। এই যে আলাদা আলাদা মলিকিউলের মধ্যে অ্যাট্রাকশন ক্রিয়েট হচ্ছে ডিউ টু হাইড্রোজেন, এই জিনিসটাকে আমরা বলি ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড। অলরাইট, সিমিলারলি এই যে এখানে একটা এক্সাম্পল দিছে পানির মধ্যে, দেখো এই এক্সাম্পলটা খুব ফেমাস। পানির অক্সিজেন, এই এটা হচ্ছে একটা মলিকিউল, এটা আরেকটা মলিকিউল, এটা আরেকটা মলিকিউল। এই মলিকিউলটার অক্সিজেন, এই মলিকিউলটার হাইড্রোজেন করে কি, সেকেন্ড মলিকিউলটার অক্সিজেনকে সাথে কানেক্ট করে, আবার এই থার্ড অক্সিজেনটা এই হাইড্রোজেনের সাথে কানেক্ট করে। তার মানে ডিফারেন্ট মলিকিউলার অক্সিজেন ডিফারেন্ট মলিকিউলের হাইড্রোজেনের সাথে কানেক্ট করে। এই যে একটা 3D ফিগার, এই লালগুলা হচ্ছে অক্সিজেন আর কি। তো এই সাদা হাইড্রোজেন লাল অক্সিজেনকে অ্যাট্রাক্ট করে, আবার এই অক্সিজেন এই হাইড্রোজেনকে অ্যাট্রাক্ট করে, এটা এটাকে অ্যাট্রাক্ট করে। এই জিনিসগুলাই হচ্ছে ইন্টার মলিকিউলার জিনিসপত্র। ভাই এইচএফ এরটা আবার একটু বুঝাবেন? হ্যাঁ শিওর। এটা একটা মলিকিউল, এটা একটা মলিকিউল, এটা একটা মলিকিউল। প্রথম মলিকিউলের ফ্লোরিনটা সেকেন্ড মলিকিউলের হাইড্রোজেনকে অ্যাট্রাক্ট করতেছে, এটা হচ্ছে হাইড্রোজেন বন্ড। এই ডট ডট যেটা বন্ডটা সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ড। সো 1 আর 2 এর মধ্যে একটা হাইড্রোজেন বন্ড ফর্ম হয়েছে বিকজ ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি হাইড্রোজেনের চেয়ে অনেক বেশি। তাহলে ভাইয়া এইচ আর এফ এ ডট ডট দিল না কেন? না, এটা তো কোভালেন্ট বন্ড, এটা তো একটা মলিকিউলের মধ্যেই। এই আচ্ছা। এইচএফটা তো একটা মলিকিউল, আর এই এইচএফটা সেকেন্ড মলিকিউল। মলিকিউল 1 আর মলিকিউল 2 এর মধ্যে একটা হাইড্রোজেন বন্ধন ফর্ম হচ্ছে, এই জন্য এটাকে ইন্টার মলিকুলার বলা হচ্ছে। বুঝছি ভাইয়া। অলরাইট, সো আমাদের ইন্টার মলিকুলার ব্যাপারটা মোটামুটি ক্লিয়ার। এখন আসে ইন্ট্রা মলিকুলার মানে। ইন্ট্রা এই কম্পাউন্ডটা কি জিনিস এখন বুঝবা না, এটা সেকেন্ড পেপার অর্গানিক কেমিস্ট্রি পড়ার পর বুঝবা। সেকেন্ড পেপার বই থাকলে দেখতে পারো, অর্থোনাইট্রোফেনল নামে একটা কম্পাউন্ড আছে। তো এইখানে দেখো এটা কিন্তু পুরোটা একটা মলিকিউল, একটাই মলিকিউল, পুরোটা বিশাল একটা মলিকিউল। তো এই মলিকিউলেরই হাইড্রোজেন, মানে অ্যাটম, একটা অ্যাটম হাইড্রোজেন এই মলিকিউলের মধ্যে থাকা অক্সিজেনকেই আবার অ্যাট্রাক্ট করতেছে। এইখানে একটা হাইড্রোজেন বন্ড ফর্ম হচ্ছে একই মলিকিউলের মধ্যে, দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড। এটা কি সবার কাছে ক্লিয়ার? এই দুইটা জিনিস এই জিনিসটা একটু আবার রিপিট করবেন। ইন্ট্রামলিকুলার, ইন্ট্রা মানে হচ্ছে উইদিন, ইন্ট্রা মানে হচ্ছে উইদিন, ইন্ট্রামলিকুলার মানে একই মলিকিউলের মধ্যেই দুইটা অ্যাটম। এই পুরোটা একটা মলিকিউল, এই একই মলিকিউলের মধ্যেই হাইড্রোজেনটা সেম মলিকিউলের অক্সিজেনকে অ্যাট্রাক্ট করতেছে হাইড্রোজেন বন্ধন দিয়ে। এটাই হচ্ছে ইন্ট্রামলিকুলার। আর আগের বার যেটা পানির কেসে যেটা করছিল সেটা ছিল আলাদা আলাদা মলিকিউল, এটা একটা মলিকিউল, এটা আরেকটা মলিকিউল, এটা মলিকিউল 2 সাপোজ, আর এটা মলিকিউল 1। মলিকিউল 1 এর অক্সিজেন মলিকিউল 2 এর হাইড্রোজেনকে অ্যাট্রাক্ট করতেছিল, আলাদা আলাদা মলিকিউল, দ্যাটস ওয়াই এটা ছিল ইন্টার। আর এখানে একই মলিকিউলের মধ্যে হচ্ছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে ইন্ট্রা। বুঝছো ভাই? ভাইয়া এই ফিগার গুলো কি পরীক্ষায় আসে? ইন্ট্রা আশা করি তোমাদের আসবে না, আসলে ইন্টারই আসবে, বিকজ ইন্ট্রা তো আসলে এই কম্পাউন্ডটাই সেকেন্ড পেপারের অর্গানিক কেমিস্ট্রির একটা ইউজ পার্ট। সো আশা করা যায় এটা তোমাদের দিবে না, দিলেও ফিগারটা এঁকে দিবে, জাস্ট ব্যাখ্যা করতে বলবে এখানে কি বন্ড, তখন বলবা যে একই মলিকুলের মধ্যে হচ্ছে, তাই হচ্ছে। তোমার এটা আশা করা যায় অ্যাটলিস্ট ফার্স্ট পেপারের জন্য এই কম্পাউন্ড আঁকতে হবে না আশা করা যায়। তবে পরীক্ষায় যদি বলে যে তোমার এইচএসসি যখন প্রিপারেশন নিবা তখন তুমি অলরেডি এই কম্পাউন্ডের সাথে পরিচিত হয়ে যাবা, সেকেন্ড পেপার পড়ে ফেলবা, তখন খুব একটা প্রবলেম হবে না। সো এটা নিয়ে আসলে টেনশনের কিছু নাই। আর এটা তো আঁকতে পারবা নাকি, পানির ব্যাপারটা বা হাইড্রোজেন ফ্লোরাইডের ব্যাপারটা, এটা তো মনে হয় খুব একটা কষ্ট হবে না, এটা কিন্তু আঁকতে হইতে পারে। এই যে এইচএফ এরটা বলো বা পানিরটা বলো, এটা প্র্যাকটিস করবো বাসা। আচ্ছা ভাই, হাইড্রোজেন বন্ডের ডেফিনেশনটা একটু বলা যাবে?
ডেফিনেশনটা হচ্ছে যখন হাইড্রোজেন কোনো এক্সেস ইলেকট্রোনেগেটিভ কোনো মানে এক্সেস ইলেকট্রোনেগেটিভ আছে এরকম কোনো অ্যাটমের সাথে যখন হাইড্রোজেন কানেক্টেড হয় তখন হাইড্রোজেনে হচ্ছে একটা পজিটিভ চার্জ ক্রিয়েট হয় এবং ওই মলিকিউলটাতে একটা নেগেটিভ চার্জ ক্রিয়েট হয়। এই কারণটাতে তাদের মধ্যে তাদের মধ্যে যে বন্ডটা ক্রিয়েট হচ্ছে এই পজিটিভ আর নেগেটিভের, মানে একজন হাইলি পজিটিভ একজন হাইলি নেগেটিভ, এই কারণে তাদের যে বন্ডটা ক্রিয়েট হচ্ছে এটাকে বলা হচ্ছে হাইড্রোজেন বন্ড। জি ভাইয়া। আচ্ছা, ব্যাপারটা ইয়ে হয়ে গেল। এই যে দেখো হাইড্রোজেন এক্সাম্পলটা, যে কোশ্চেনটা তোমাদের বলছিলাম সেটা এইভাবে লিখতে হয়, তখন তো ক্লিয়ারলি বলা যায় না। এখন দেখো তো কোশ্চেনটা হচ্ছে ওইটাই যে হাইড্রোজেন সালফাইড গ্যাসীয় বাট হাইড্রোজেন অক্সাইড মানে পানি হচ্ছে লিকুইড। কারণটা কি? যখন পরীক্ষায় আসবে আমরা এক্স্যাক্টলি এইভাবে লিখবো, এখানে যেভাবে দেওয়া এই ফিগারটা আঁকবো, এই ফিগারটা আঁকবো। এখানে কোনো হাইড্রোজেন বন্ড এক্সিস্ট করে না, দ্যাটস ওয়াই নন পোলার। এখানে হাইড্রোজেন বন্ড এক্সিস্ট করে, দ্যাটস ওয়াই এটা পোলার। জাস্ট একটু দেখে নাও কিভাবে অ্যাট্রাক্ট করবে এই হাইড্রোজেনটা এই অক্সিজেনকে, এই অক্সিজেনটা এই হাইড্রোজেনকে। মলিকিউল ফর্ম হয়ে যাওয়ার পরে একটা মলিকিউল আর একটা মলিকিউলে, একটা মলিকিউলের অক্সিজেন আর একটা মলিকিউলের হাইড্রোজেনকে যা দিয়ে অ্যাট্রাক্ট করবে, যে বন্ড দিয়ে, সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ড। জি ভাইয়া বুঝছি। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আসে? তার কারণ হচ্ছে এই যে হাইড্রোজেন বন্ডটা সেটা হচ্ছে হেক্সাগোনাল। পানির মধ্যে যে হাইড্রোজেন বন্ড ফর্ম হয় সেই বরফে যখন সে ফর্ম হয়ে যায় তখন সে একটা হেক্সাগোনাল স্ট্রাকচার তৈরি করে এবং অ্যাজ আ রেজাল্ট এখানে একটা ফাঁকা জায়গা তৈরি হয়। এই ইন্টারনালি ফাঁকা জায়গা তৈরি হওয়ার অর্থটা কি? অর্থটা হচ্ছে তার ডেনসিটি অনেক কমে গেল বা ভলিউমটা অনেক বেড়ে গেল। এই ডেনসিটি কমে যাওয়ার কারণেই পানির চেয়েও যেহেতু ডেনসিটিটা কমে যায়, অ্যাজ আ রেজাল্ট বরফ পানিতে ভাসে এবং আইস ইজ লাইটার দেন ওয়াটার। এই কারণটাতেই, বিকজ পানির মধ্যে স্ট্রাকচারটা হচ্ছে এরকম আর বরফের মধ্যে হাইড্রোজেন বন্ডটা হচ্ছে এরকম স্ট্রাকচার ধারণ করে, মাঝখানে বিশাল ফাঁকা ফাঁকা জায়গা। দ্যাটস ওয়াই হচ্ছে আইস ইজ ওয়াটার লাইটার দেন ওয়াটার। এরকম কোশ্চেন আসলে আমাদের এইভাবে ব্যাখ্যাটা দিতে হবে। আচ্ছা, দেন নেক্সট যেটা ডিফারেন্ট কম্পাউন্ডের ফিজিক্যাল প্রপার্টির উপর হাইড্রোজেন বন্ডের যে ইনফ্লুয়েন্স। ফিজিক্যাল প্রপার্টি বলতে আমরা এখানে বুঝাচ্ছি কে সলিড, কে লিকুইড, কে গ্যাসিয়াস, এগুলোই বুঝাচ্ছি। যেমন দেখো হাইড্রোজেনের সাথে নাইট্রোজেন রিয়েক্ট করলো, হাইড্রোজেনের সাথে অক্সিজেন রিয়েক্ট করলো, হাইড্রোজেনের সাথে ফ্লোরিন রিয়েক্ট করলো, তিনটার সাথে হাইড্রোজেন রিয়েক্ট করছে। এখন এদের তুমি এই প্যাটার্নটা একটু খেয়াল করো, এটা কিন্তু একটা গ্রুপের জন্য, এটা গ্রুপ 16, এই যে লিখে দিছে 16, 15, 14, 17, সেম গ্রুপের জন্য কি পরিমাণ চেঞ্জ করতেছে খেয়াল করে দেখো। এই তিনজন এক প্যাটার্নে, বাট অক্সিজেন সেই কই আসমান উঠে গেল। আবার ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন একটা প্যাটার্নে মোটামুটি ইকুয়াল, ক্লোরিন হচ্ছে সেই আকাশে, অ্যামোনিয়ার কেসও সেম, নাইট্রোজেন সেই উপরে, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি মোটামুটি একটা সিকোয়েন্সে। এটা কেন হচ্ছে? বিকজ শুধুমাত্র অক্সিজেন, ফ্লোরিন আর নাইট্রোজেনের সাথে এখানে হাইড্রোজেন বন্ড ফর্ম হচ্ছে, বাকি তিনটার সাথে হাইড্রোজেন বন্ড ফর্ম হচ্ছে না। দ্যাটস ওয়াই তার বয়লিং পয়েন্টটা অনেক বেশি বেড়ে গেল, বা সিমিলারলি মেল্টিং পয়েন্টও বেড়ে যাবে। এটাও সেম, HF এর মেল্টিং বা বয়লিং পয়েন্ট অনেক বেশি, বিকজ এখানে হাইড্রোজেন বন্ড ফর্ম হচ্ছে। বাকিগুলোর কেসে দেখো কত কম, কারণ হাইড্রোজেন বন্ড খুব একটা ফর্ম হচ্ছে না। সিমিলার গোস টু অ্যামোনিয়া, ফসফরাস, ব্রোমিন, এগুলা। সো এটাই গ্রাফ, মানে গ্রাফ এটা আসলে আসার চান্স কম। প্রশ্ন যদি খুব একটা কঠিন করতে না চায় তাহলে এটা হয়তো পরীক্ষাতে আসবে না। তারপরে জেনে রাখলা, এখন তো আমরা বুঝেই গেলাম। এখন এই টাইপ কোশ্চেন আসলে গ্রাফ দিলে আমরা বুঝে যাব যে এখানে কি বুঝাতে যাচ্ছে আসলে। তোমরা একটু দেখো তো এই পেজটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা। গ্রাফের জিনিস একটু আবার রিপিট করবেন? হ্যাঁ, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, অক্সিজেন, তারা যেহেতু সেম গ্রুপে, তাদের সাথে হাইড্রোজেনের যে কম্পাউন্ড H2O বলো, H2S বলো, সবকিছুর মেল্টিং বয়লিং পয়েন্ট তো মোটামুটি একটা কাছাকাছি থাকা উচিত। তারা যেহেতু সেম গ্রুপের মধ্যেই, তাদের প্রপার্টি সেম থাকা উচিত।
বাট আমরা যখন বয়লিং পয়েন্ট হিসাব করতে যাব তখন দেখবো যে পানির বয়লিং পয়েন্ট সেই আসমান উঠে গেল। আর H2S কত নিচে, H2SE কত নিচে, HT কত নিচে। সেম গ্রুপ হওয়া সত্ত্বেও তাদের যে হিউজ ডিফারেন্স বয়লিং পয়েন্টের, এটার কারণটা কি? ইটস বিকজ অফ এখানে একটা হাইড্রোজেন বন্ড ফর্মেশন আছে এবং এগুলাতে কোনো হাইড্রোজেন বন্ড নাই। হাইড্রোজেন বন্ড থাকার কারণেই এদের মেল্টিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্ট পানিরটা এদের চেয়ে অনেক বেশি। আচ্ছা, ভৌত ধর্ম ইংলিশটা কি? ফিজিক্যাল প্রপার্টি। এখানে আমরা ফিজিক্যাল প্রপার্টি বলতে আমরা বুঝাচ্ছি সে কি সলিড, লিকুইড নাকি গ্যাস, এটা মূলত বুঝাচ্ছি। মানে যার বয়লিং পয়েন্ট যত বেশি তাকে গ্যাসে কনভার্ট করা তো তত কঠিন, তাই না? এটা কি বুঝতেছো? লাইক পানির বয়লিং পয়েন্ট 100 দেখেই তো জি। আমাদের নরমাল রুম টেম্পারেচার 25 লিকুইড আকারে থাকে, আর এগুলার বয়লিং পয়েন্ট আমাদের রুম টেম্পারেচার 25 নিচে দেখেই তো এরা গ্যাসিয়াস স্টেটে থাকে নাকি? এই পয়েন্টটা কি বুঝতে পারছো তোমরা? জি ভাইয়া। বদরুল কি বুঝছো ভাইয়া? জি ভাইয়া।